আজকে আমরা খুবই উত্তেজনাকর এক রিভেঞ্জ বা প্রতিশোধ নেওয়ার সাসপেন্স গল্প দেখব। গল্পের প্রধান চরিত্র হলো ওয়ান্ডা, যে স্বভাবগতভাবেই ভীষণ লাজুক এবং শান্ত প্রকৃতির একটি মেয়ে। স্কুলের দিনগুলো থেকে শুরু করে আজ পর্যন্ত সে সবসময় যেন সবার চোখের আড়ালে থাকা এক অদৃশ্য মানুষ। বিশ্ববিদ্যালয়ে সে যে বিষয়টি নিয়ে পড়াশোনা করেছে তা হলো পিঁপড়ার প্রসবকালীন সহায়তা এবং তাদের পরবর্তী সেবা বা নার্সিং। এই অদ্ভুত বিষয়ের ওপর পড়াশোনা করায় বাস্তবে তার জন্য ভালো কোনো চাকরির সুযোগ ছিল না। তাই বাধ্য হয়ে সে একটি পত্রিকা অফিসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ নেয়। সেখানে তার কাজ হলো অফিসের বস যখন কাপড় পাল্টান তখন তার কাপড়গুলো ধরে রাখা, মানে সে যেন একজন মানুষের তৈরি করা কাপড়ের হ্যাঙ্গার। ওয়ান্ডার আইডল বা যাকে সে সবচেয়ে বেশি শ্রদ্ধা করে সে হলো থ্যাচার। তার জীবনের একমাত্র স্বপ্ন হলো বড় হয়ে ব্রিটেনের প্রধানমন্ত্রী হওয়া। তবে এই লক্ষ্যটা অর্জন করা তার জন্য বেশ কঠিন, তাই সে ভেবেছে আপাতত ছোট করে সাংবাদিক হিসেবে কাজ শুরু করবে। কিন্তু এই সাধারণ ইচ্ছেটুকুও তার বস সরাসরি নাকচ করে দিলেন। প্রথম কারণ হলো পত্রিকা অফিসে সাংবাদিকের সব পদ আগেই পূর্ণ হয়ে গেছে, এবং দ্বিতীয় কারণ হলো তার মধ্যে কোনো উদ্যম বা উত্তেজনা নেই। সহজভাবে বলতে গেলে সে খুবই লাজুক এবং মানুষের সামনে কথা বলতে ভয় পায় এমন একজন মেয়ে। তো এই প্রত্যাখ্যান শোনার পর ওয়ান্ডা ভীষণ হতাশ হলো। সে হাসপাতালে গেল তার ক্যান্সার আক্রান্ত বাবার কাছে নিজের দুঃখের কথা জানাতে। কিন্তু দুর্ভাগ্যবশত সে হাসপাতালে ঢোকার পরপরই তার বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। এই মুহূর্তটায় ওয়ান্ডার মনে হলো তার পুরো পৃথিবীটা বুঝি ভেঙে চুরমার হয়ে গেল। সে দৌড়ে গিয়ে বাবার পুরোটা ট্রাকের ভেতরে ঢুকে পড়ল এবং চিৎকার করে কাঁদতে চাইল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোলো না। বাইরে তখন প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ঝাপটা এসে ট্রাকের কাঁচে আছড়ে পড়ছে। উপায় না দেখে ওয়ান্ডা খুব জোরে জোরে অ্যাক্সিলারেটর চেপে ইঞ্জিনটা চালু করলো, যেন গাড়ির ইঞ্জিনের সেই গর্জন তার বুকের ভেতরের আর্তনাদ হয়ে বেরিয়ে আসে। সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে অভিশাপ দিতে লাগলো, কেন বিধাতা তার সাথে এমন নিষ্ঠুর মজা করছে। কয়েকদিন পর চার্চে ওয়ান্ডার বাবার শেষকৃত্য বা জানাজা অনুষ্ঠিত হলো। অনুষ্ঠান শেষে বিদেশ থেকে ওয়ান্ডার বোন ফিরে এলো এবং এসেই ঘোষণা দিল যে বাবার এই পুরনো বাড়িটা সে বিক্রি করে দিতে চায়। কথাগুলো শোনার পর ওয়ান্ডা অনেকটা সময় পাথর হয়ে দাঁড়িয়ে রইল। শেষমেশ অনেক কষ্টে সে জিজ্ঞেস করলো বাড়িটা বিক্রি হয়ে গেলে সে তাহলে কোথায় থাকবে। ওয়ান্ডার বোনের কণ্ঠে কোনো মায়া ছিল না। সে যেন ওয়ান্ডাকে কোনো বিষয়ে জানাচ্ছিল, পরামর্শ করছিল না। সে বলল বাড়ি বিক্রির জন্য দালাল ঠিক করা হয়ে গেছে এবং তারা কালকেই বাড়িতে আসবে। ওয়ান্ডা কোনো কথা বলতে পারল না, শুধু বোকার মতো দাঁড়িয়ে রইল। এরপর গাড়ি চলে যাওয়ার পর তার হুঁশ ফিরল এবং মনে পড়ল যে সে মাত্র অর্ধেক দিনের ছুটি নিয়েছে। এখন তাকে অফিসে ফিরতে হবে। অফিসে ফিরে দেখল আগের মতোই বস তাকে কাপড়ের হ্যাঙ্গার হিসেবে ব্যবহার করছেন। ওয়ান্ডা তখন বাবার পকেট থেকে আনা সেই ফোল্ডিং ছুরিটা দিয়ে ফাইলগুলো একটা একটা করে কাটছিল। ঠিক তখনই লিটল পিট নামের এক তরুণ অফিসের বসের রুমে ঢুকল। ওয়ান্ডা দূর থেকে আর চোখে দেখল পিট এবং বসের মধ্যে খুব ভালো আলাপ জমেছে। কিছুক্ষণ পরেই বস বাইরে বেরিয়ে ঘোষণা করলেন যে পিট সফলভাবে ইন্টারভিউ দিয়েছে এবং এখন থেকে এই পত্রিকার নতুন সাংবাদিক। অর্থাৎ সাংবাদিকের সিট খালি নেই, এই কথাটা আসলে ছিল শুধু ওয়ান্ডাকে বিদায় করার একটা অজুহাত মাত্র। পিটকে চলে যেতে দেখে ওয়ান্ডার রাগ আর সহ্য হলো না। সে বাবার ফোল্ডিং ছুরিটা পকেটে ঢোকালো এবং পিটকে অনুসরণ করে আন্ডারপাসের দিকে চলল। এই জায়গাটা দিয়ে সে রোজ যাওয়া আসা করে। এখানে কোনো সিসিটিভি ক্যামেরা নেই, তাই কাউকে মেরে ফেলার জন্য এটি উপযুক্ত জায়গা। কিন্তু প্রথমবার ছুরি মারার পরিকল্পনাটা পুরোপুরি ব্যর্থ হলো। পিট যখন অবাক হয়ে তার দিকে তাকালো তখন ওয়ান্ডার মাথা খুব দ্রুত কাজ করতে শুরু করলো। সে পিটকে বলল যে সে আসলে পিটের জবের ফর্মের জন্য ইমেল আইডি নিতে এসেছে। কথা বলতে বলতে সে ফোনটা এগিয়ে দিল এবং পিট নিজের ইমেল আইডিটা ফোনের নোট প্যাডে লিখে দিল। ওয়ান্ডার ফোনটা নিল, কিন্তু সে নড়তে পারছিল না, কারণ ঠিক তার পায়ের নিচেই সেই ছুরিটা পড়েছিল। ভাগ্য ভালো যে পিট কিছু টের পায়নি এবং সে চলে গেল। অন্ধকার নেমে এলে রোজকার মতো ওয়ান্ডা তার আদরের পোষা কুকুরটাকে নিয়ে হাঁটতে বেরোলো। ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় সে দেখল তাদের বাড়ি বিক্রির বিজ্ঞাপন দেওয়া হয়েছে। আর মজার বিষয় হলো বাড়ি বিক্রির সেই দালাল হলো সোনালী চুলের এক মেয়ে, যে তার স্কুল জীবনের দুঃস্বপ্ন ছিল। এই মেয়েটি খুব ধনী ঘরের, পড়াশোনায় দারুণ এবং সবার সাথে তার ভালো সম্পর্ক ছিল। স্কুলে থাকার সময় এই মেয়েটি প্রায়ই ওয়ান্ডাকে বিপদে ফেলত। একবার তো সে ওয়ান্ডার চুলের একটা বড় অংশ ছিঁড়ে ফেলেছিল, যার ফলে ওয়ান্ডাকে 6 মাস পুরুক পরে থাকতে হয়েছিল। কিছুক্ষণ সে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক তখনই পেছন থেকে তার কুকুরের কান্নার আওয়াজ শুনতে পেল। ওয়ান্ডা যেন আত্মাহারা এক দেহে পরিণত হলো। সে দ্রুত রাস্তা পার হয়ে গিয়ে দেখল তার জীবনের সবচেয়ে বিভীষিকাময় দৃশ্য। তার একমাত্র বন্ধুটি মারা গেছে, আর যে গাড়ি তাকে ধাক্কা দিয়ে মেরেছে তার কোনো খবর নেই। একের পর এক এমন ধাক্কায় ওয়ান্ডা একেবারে ভেঙে পড়ল।
সে শহরের একটি বারে গেল এবং দেখল সেই সোনালি চুলের দালাল মেয়েটিও সেখানে আছে। বারে মিউজিকের আওয়াজ খুব বেশি, তাই ওয়ান্ডা কয়েকবার লম্বা শ্বাস নিল, তারপর মেয়েটির কাছে গিয়ে যত জোরে সম্ভব চিৎকার করে বলল যেন সে তার বাড়ি থেকে দূরে থাকে। মেয়েটি অবজ্ঞার সুরে বলল ওয়ান্ডা যেন হাসপাতালের কোনো বড় ডাক্তার দেখায়, কারণ তার মাথায় সমস্যা আছে। মেয়েটির চারপাশে অনেক বন্ধু ছিল, তাই ওয়ান্ডা বুঝল এখানে ঝগড়া করলে কোনো লাভ হবে না, বরং সে নিজেই হেরে যাবে। তাই সে বার থেকে বেরিয়ে এলো। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। ওয়ান্ডা মানুষের ভিড় ঠেলে ব্রিজের নিচে চলে গেল এবং এক কোণে বসে কাঁদতে লাগলো। সামনেই ছিল একটা ছোট নদী। সে ভাবল এখনই কি ঝাঁপ দিয়ে শেষ করে দেবে। ঠিক সেই মুহূর্তেই এক লোক যে অনেক বিয়ার খেয়েছিল সে কোণায় এসে প্রস্রাব করা শুরু করলো। ওয়ান্ডা অনুভব করলো তার ঘাড়ে গরম কিছুর স্পর্শ লাগছে। সে উঠে দেখল লোকটি খুব নোংরাভাবে হাসছে এবং উল্টো তাকেই কোনো ক্ষমা না চেয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করলো। ওয়ান্ডার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। সে লোকটির পিছু নিল এবং তার পেছনে সোজারও লাথি মারল। লোকটি টাল সামলাতে না পেরে পড়ে গেল এবং ঘুরে ওয়ান্ডার দিকে তেড়ে এলো। ওয়ান্ডা ভয়ে পিছিয়ে গেল এবং পকেট থেকে বাবার ছুরিটা বের করে এলোপাথারি চালাতে শুরু করলো। অসাবধানতাবশত ছুরিটা লোকটির পেটে লেগে যায়। মদ্যপান অবস্থায় লোকটি পালিয়ে তো গেলই না, বরং ওয়ান্ডাকে গালিগালাজ করতে লাগলো। ওয়ান্ডা এক ঝটকায় তার সামনে এগিয়ে গেল। এত সাহস সে কোথায় পেল সে নিজেই জানে না। জন্ম থেকেই সবাই তাকে অবহেলা করেছে, এমনকি হাসপাতালের নার্সও তাকে ডেলিভারি রুম থেকে বের করতে ভুলে গিয়েছিল। তাকে প্রায় হাসপাতালের ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছিল। স্কুলে তাকে সবাই এক ঘরে করে রেখেছিল। সে সবসময় সবার সাথে মিশতে চেয়েছিল, বন্ধু বানাতে চেয়েছিল, ঠিক সোনালি চুলের মেয়েটির মতো হতে চেয়েছিল। কিন্তু তার দারিদ্র্য, মা বাবার সমস্যা, পড়াশোনায় খারাপ ফলাফল আর লাজুক স্বভাবের কারণে সে সবসময়ই গতকালের, তার আগের দিনের আর আজকের সেই ছোট অদেখা মানুষটি হয়েছিল। কিন্তু এখন এই মুহূর্তে সে নিজেকে অনেক শক্তিশালী মনে করছে। পরের দিন সকালে ওয়ান্ডা ঘুম থেকে উঠল। খুনের সেই উত্তেজনা এখন আর নেই। তার বদলে পুরো শরীর জুড়ে ছড়িয়ে পড়েছে এক অজানা ভয়। সে বাথটাবের কাছে গিয়ে তার রক্তমাখা জ্যাকেট এবং নিজের টি শার্টটা খুলে ফেলল এবং ওয়াশিং মেশিনের ভেতরে সব এলোমেলোভাবে ঢুকিয়ে দিল। ঠিক সেই সময় বাইরে দরজায় টোকা পড়ার শব্দ হলো। ওয়ান্ডা তাড়াহুড়ো করে একটা পোশাক হাতে নিল। দরজা খুলে ওয়ান্ডা দেখল সামনে দাঁড়িয়ে আছে ক্লে। বাবা অসুস্থ হওয়ার পর ওয়ান্ডা তাদের স্টুডিওটা ক্লের কাছে ভাড়া দিয়েছিল। এখন সেই চুক্তির মেয়াদ শেষ হয়ে আসছে, তাই ক্লে এসেছে চুক্তির নবায়ন বা রিনুয়াল নিয়ে কথা বলতে। কিন্তু ওয়ান্ডার এখন এসব নিয়ে বিন্দুমাত্র মাথা ব্যথা নেই। সে কোনো মতে চুক্তিপত্রটা নিল এবং দরজাটা বন্ধ করে দিল। এরপর রান্নাঘরে গিয়ে সে অর্ধেক হাঁড়ি পানি গরম করতে দিল এবং আগের দিন রাতে যে ছুরিটা ব্যবহার করেছিল সেটি তুলে এনে গরম পানির ভেতরে ফেলে দিল। এরপর অফিসে যাওয়ার পথে বাসে বসে সে জানালার বাইরে সেই ছোট নদীটার দিকে তাকিয়ে থাকল। গতকাল সে লোকটির মৃতদেহ সেই নদীতে ফেলে দিয়েছিল, তাই এত দ্রুত লাশটা পাওয়া যাবে এমনটা সে ভাবেনি। ওয়ান্ডা ভীষণ ভয় পেয়ে গেল। সে দুশ্চিন্তায় অস্থির হয়ে পড়ল যে পুলিশ কি ইতিমধ্যে তাকে ধরে ফেলবে। সেদিন ঘটনার সময় সে এত বেশি আতঙ্কিত ছিল যে সে খেয়ালই করেনি আশেপাশে কোনো সাক্ষী ছিল কিনা, এমনকি ব্রিজের নিচে কোনো সিসিটিভি ক্যামেরা আছে কিনা তাও তার জানা নেই। অস্থির মন নিয়ে সে পত্রিকা অফিসের দরজা ঠেল ভেতরে ঢুকল। যাক, সবকিছু স্বাভাবিকই মনে হচ্ছে। বস অফিস থেকে বেরিয়ে এসে জিজ্ঞেস করলেন আগামীকালের পত্রিকার প্রধান খবর বা হেডলাইন কি হবে। সবাই একে অপরের দিকে তাকাতে লাগলো, কিন্তু কাজের কোনো খবর কেউ দিতে পারল না। হঠাৎ করে রিপোর্টারটি অফিসের দরজা ঠেলে ভেতরে ঢুকল এবং সে একটা চাঞ্চল্যকর খবর নিয়ে এলো। সে জানাল নদীর পাড়ে একটা লোক আত্মহত্যা করেছে। খবরটা শুনে বস ভীষণ খুশি হলেন। হোক সেটা শেয়ার বাজারের লোকসান কিংবা স্ত্রীর পরকীয়া, যে কোনো কারণেই হোক, আত্মহত্যার খবর সাধারণ মানুষের মধ্যে বেশ কৌতূহল তৈরি করে এবং এটাই তাদের পত্রিকার জন্য দারুণ এক হেডলাইন হতে পারে। ওয়ান্ডা উঠে দাঁড়ালো। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি খেলে গেল এবং সে বুঝল এটাই তার সুযোগ। সবার দৃষ্টি তখন ওয়ান্ডার দিকে। সে একটু গলা খাকারি দিল এবং বলল সে আজ সকালে নদী পার হওয়ার সময় পুলিশের মুখে শুনেছে যে লোকটিকে নাকি 10 বার ছুরিকাঘাত করা হয়েছে, তাই এটা আত্মহত্যা হওয়ার সম্ভাবনা নেই। জেফ অবাক হয়ে তার দিকে তাকালো, কারণ সে নিজেও নদীর পাড়ে গিয়েছিল, কিন্তু পুলিশ তাকে কোনো তথ্যই দেয়নি। বস খবরটা শুনে আরও বেশি আনন্দিত হলেন। তিনি সবাইকে দ্রুত কাজ শুরু করার নির্দেশ দিলেন, কারণ এই গরম খবরটা তাদের যেভাবেই হোক লুফে নিতে হবে। এর প্রায় 1 ঘন্টা পর জেফের কাছ থেকে ওয়ান্ডার ফোনে একটি কল এলো।
জেফ লোকটির পরিচয় জানতে পেরেছে, কিন্তু তার সাইকেলটা রাস্তায় নষ্ট হয়ে গেছে এবং বসের ফোনও ব্যস্ত। জেফের কথা শেষ না হতেই ওয়ান্ডা ফোনটা কেটে দিল। সে দ্রুত বসের রুমে ঢুকে বলল যে সে লোকটির পরিচয় জানে এবং সে নিজে গিয়ে তার পরিবারকে ইন্টারভিউ নেবে, যেন তারা এক্সক্লুসিভ তথ্য পায়। দ্রুতই গাড়িটি একটি বাড়ির সামনে গিয়ে থামল। ওয়ান্ডা কিছুটা নার্ভাস ছিল, কারণ সে নিজেই এই বাড়ির ছেলে রায়ানকে খুন করেছে। পিট সেখানে গিয়ে নিজের পরিচয় দিল এবং রায়ানের মা তাদের 1 কাপ করে কফি দিলেন। ওয়ান্ডা কফিটা হাতে নেওয়ার মুহূর্তেই পুরো শরীর কেঁপে উঠল, কারণ কফির মগে রায়ানের ছবি ছাপা ছিল। সে দ্রুত অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল এবং মনের অস্থিরতা লুকোনোর আপ্রাণ চেষ্টা করল, কিন্তু তার চেহারার অপরাধবোধ রায়ানের বাবার চোখে ধরা পড়ে গেল। ওয়ান্ডা টয়লেটে যাওয়ার অজুহাতে নিয়ে অপর তলায় উঠে গেল। সেখানে সে দেখল একটি ঘরের দরজা অর্ধেক খোলা। ওয়ান্ডা কেমন যেন সম্মোহিতের মতো ভেতরে ঢুকে পড়ল এবং ময়লার ঝুড়িতে একটা আইনি নোটিশ বা কোর্ট সমন দেখতে পেল। ফাইল খুলে সে দেখল রায়ান খুব সম্প্রতি কাউকে জখম করার অপরাধে অভিযুক্ত হয়েছে। ওয়ান্ডা দৌড়ে নিচে নেমে এলো এবং পিটকে নিয়ে রায়ানের বাড়ি থেকে দ্রুত বেরিয়ে এলো। অফিসে ফেরার পথে তার মুখে হাসি ফুটে উঠল। আগে রায়ানকে খুন করায় সে ভীষণ অপরাধ বোধে ভুগছিল, কিন্তু রায়ান যে আসলে একজন খারাপ মানুষ ছিল তা জানার পর তার মনের মেঘগুলো দূর হয়ে গেল, কারণ সে এমন একজনকে পৃথিবী থেকে সরিয়ে দিয়েছে যে সত্যিই মারা যাওয়ার যোগ্য ছিল। কিন্তু এর পরপরেই সে তার বোনের একটা মেসেজ পেল। দালালরা নাকি নতুন ক্লায়েন্ট নিয়ে বাড়ি দেখতে আসছে। মেসেজটা দেখে ওয়ান্ডার পিলে চমকে গেল। সকালে বের হওয়ার সময় তার বাথটাবে এখনও সেই রক্তমাখা কাপড় পরে আছে এবং চুলায় গরম হচ্ছে খুনের সেই অস্ত্র। তবে ভাগ্য ভালো যে সে ফিরে সব প্রমাণ নষ্ট করে ফেলতে পেরেছে। তার ঠিক কিছুক্ষণ পরই সোনালি চুলের মেয়েটি ক্লায়েন্ট নিয়ে হাজির হলো। লোকগুলোকে বিদায় করার পর ওয়ান্ডা অফিসে ফিরল এবং খুঁজে পাওয়া সেই কোর্ট সমনের কাগজটা বসের হাতে দিল। সে চায় তারা যেন সত্যটা প্রকাশ করে একটা প্রতিবেদন লেখে এবং সবাইকে জানিয়ে দেয় যে রায়ান আসলে কেমন মানুষ ছিল। বস একটু ইতস্তত করলেন। মানুষটা যেহেতু মারা গেছে, তার সম্পর্কে খারাপ কথা বলা কি ঠিক হবে? কিন্তু পত্রিকার বিক্রি বর্তমানে খুবই খারাপ, তাই তাদের একটি বিস্ফোরণ ঘটানোর মতো খবর প্রয়োজন ছিল। অনেকক্ষণ দ্বিধাদ্বন্দ্বে থাকার পর বস এই রিপোর্ট লেখার দায়িত্বটা জেফকে দিলেন। ওয়ান্ডার ভেতর থেকে খুব ইচ্ছে করছিল বলতে যে এটা তার খুঁজে পাওয়া তথ্য, কিন্তু পরিস্থিতি বুঝে চুপ থাকাই বুদ্ধিমানের কাজ মনে করে সে কথাটি গিলে ফেলল। সেদিন অফিস শেষে বস সবাইকে বারে পার্টির দাওয়াত দিলেন। ওয়ান্ডার জন্য এটা ছিল প্রথমবার কোনো আমন্ত্রণ। সে তার আগের সেই লাজুক স্বভাব ঝেড়ে ফেলে স্টেজে উঠল এবং সবার সামনে গান গাইতে শুরু করল। কিন্তু ওয়ান্ডার পারফরমেন্স মাঝপথেই থেমে গেল। দুজন সাদা পোশাকে পুলিশ সেখানে এলো। তারা রায়ান মার্ডার কেস তদন্ত করতে এসেছে। ওয়ান্ডা তার অপরাধ বোধ চেপে রাখার চেষ্টা করল এবং ভয় পেয়ে স্টেজ থেকে নেমে এলো। নামার সময় সে এমন একজনের সঙ্গে ধাক্কা খেল যে কিনা তার বাবার চিকিৎসার দায়িত্বে ছিল। যেদিন ওয়ান্ডার বাবার হার্টবিট বন্ধ হয়ে গিয়েছিল, সেদিন সে এই ডাক্তারকেই সাহায্য করতে বলেছিল, কিন্তু লোকটি আমি খুব ব্যস্ত বলে তাকে ফিরিয়ে দিয়েছিল। যদি ডাক্তারটি একটু আগে আসতো, হয়তো আজ তার বাবা বেঁচে থাকতেন। ওয়ান্ডা যতই এসব ভাবছিল, ততই তার রাগ বাড়ছিল। সে দেখল লোকটি বার থেকে বেরিয়ে যাচ্ছে। দ্রুত কলিগদের সাথে বিদায় নিয়ে সে লোকটির পিছু নিল। ততক্ষণে রাত অনেক গভীর হয়ে গেছে। ওয়ান্ডা তার চুলটা বেঁধে নিল এবং ব্যাগ থেকে ছুরিটা বের করল। লোকটি একটি গলির ভেতর ঢুকলে সে তাকে অনুসরণ করল। আশেপাশে কেউ নেই দেখে সে লোকটিকে ডাকল এবং বলল যে তার কুকুরটা পাথরের খাঁজে আটকে গেছে, সে যদি একটু সাহায্য করত। লোকটি একটু দ্বিধা করলেও শেষ পর্যন্ত ওয়ান্ডার সাথে গিয়ে ময়লার স্তূপের পাশে দাঁড়ালো। লোকটি নিচু হয়ে কুকুর খুঁজতে গেলে ওয়ান্ডা শক্ত করে ছুরিটা ধরল। লোকটি উঠে দাঁড়িয়ে যখন জিজ্ঞেস করল কুকুর কোথায়, তখন ওয়ান্ডা আর দেরি করল না। সে অনেকগুলো কোপ দিল এবং রোগীর জীবনকে গুরুত্ব না দেওয়া সেই ডাক্তারকে তখনই খতম করে দিল। সে গলি থেকে বেরিয়ে রাস্তায় এলো এবং সোনালি চুলের মেয়েটির রিয়েল এস্টেট অফিসের সামনে গিয়ে দাঁড়ালো। বছরের পর বছর পেরিয়ে গেছে, কিন্তু মেয়েটি এখনও খুব ভালো আছে, একটা সম্মানজনক কাজ করছে এবং তার একজন হ্যান্ডসাম প্রেমিকও আছে। কিন্তু সব সুখের শেষ আছে। ওয়ান্ডা একটি ফ্রিজ কিনল যেখানে মানুষকে রাখা যাবে, আর সাথে কিনল রক্ত পরিষ্কার করার সরঞ্জাম। সে মেয়েটিকে ফোন দিয়ে আগামীকাল বাড়ি গিয়ে ছবি তোলার অ্যাপয়েন্টমেন্ট নিল এবং জানালো যে সে এখন বাড়ি বিক্রি করতে রাজি। মেয়েটি বিন্দুমাত্র সন্দেহ না করে রাজি হয়ে গেল। ফোন রাখার পর ওয়ান্ডা ক্লের মেসেজ পেল। সে আবারও স্টুডিও রিনিউয়াল নিয়ে কথা বলতে চায়। ওয়ান্ডা তাদের সাক্ষাতের জন্য একটি রেস্টুরেন্টের নাম ঠিক করে দিল। ক্লে দ্রুত সেখানে এলো এবং
আলাপ করতে করতে একসময় তারা বিছানায় চলে গেল। পরের দিন সকালে ওয়ান্ডা বেশ উৎফুল্ল হয়ে ক্লেয়ের বাড়ি থেকে বেরিয়ে এলো, কিন্তু ভাগ্য, পুলিশ স্টেশন থেকে তার ফোনে কল এলো। ওপাশ থেকে ইন্সপেক্টর বললেন রায়ান মার্ডার কেসের তদন্তের প্রয়োজনে ওয়ান্ডাকে পুলিশ স্টেশনে এসে জিজ্ঞাসাবাদে সাহায্য করতে হবে। কথাগুলো শুনে ওয়ান্ডা ভীষণ ভয় পেয়ে গেল। প্রায় 1 ঘন্টা পর সে পুলিশ স্টেশনের ইন্টারোগেশন রুমে বসেছিল। রায়ান খুনের রাতে সেও সেই বারে ছিল, তাই পুলিশ জানতে চাইল সে ঠিক কয়টার দিকে বেরিয়েছিল। ওয়ান্ডা কিছুটা ভেবে উত্তর দিল, আনুমানিক রাত 1টার দিকে। এরপর উপস্থিত ইন্সপেক্টর ছোট কালো ডিটেকটিভ তাকে আরও প্রশ্ন করা শুরু করল। ওয়ান্ডা সে রাতে কার কার সাথে মদ খেয়েছিল তার নাম জিজ্ঞেস করতেই সে অসংলগ্নভাবে কয়েকজনের নাম বলে গেল এবং সবার শেষে যোগ করল সেই সোনালী চুলের মেয়েটির নাম। ঠিক সেই মুহূর্তে ইন্টারোগেশন রুমের দরজা খুলে গেল এবং পুলিশ প্রধান সিনিয়র অফিসারকে বাইরে ডেকে নিলেন, কারণ তদন্তকারী দল গুরুত্বপূর্ণ এক নতুন তথ্য খুঁজে পেয়েছে। সিনিয়র অফিসার চলে যাবার পর ওয়ান্ডা খেয়াল করল ছোট ব্ল্যাক বা ডিটেকটিভের চেহারায় কিছুটা হতাশা। ওয়ান্ডা তখন তাকে জিজ্ঞেস করল, কাউকে অবজ্ঞা বা গুরুত্বহীন মনে হওয়ার অনুভূতিটা কি খুব একটা সুবিধার নয়? ওয়ান্ডা আরও বলল, সে সারা জীবন নিজেকে এমন এক অদৃশ্য মানুষ হিসেবেই দেখে এসেছে, তাই এই অনুভূতিটা সে খুব ভালোভাবেই বুঝতে পারে। পুলিশ স্টেশন থেকে বের হওয়ার পর ওয়ান্ডা সোনালী চুলের মেয়েটিকে ফোন করে আজকের রাতের অ্যাপয়েন্টমেন্ট বাতিল করে দিল। তার পরিকল্পনা ছিল আজ রাতেই মেয়েটিকে শেষ করে ফেলার, কিন্তু যেহেতু সে পুলিশের কাছে তার নাম বলে এসেছে, তাই মেয়েটি যদি এখন হঠাৎ গায়েব হয়ে যায় তবে পুলিশকে কিছুতেই ব্যাখ্যা দেওয়া সম্ভব হবে না। ওয়ান্ডা যখন অফিসে ফিরে এলো, পুরো দালান তখন নিস্তব্ধ। যে ফোনটা নামিয়ে রেখে সবাইকে জানালো পুলিশ দ্বিতীয় একটি মৃতদেহ খুঁজে পেয়েছে। ফরেনসিক রিপোর্ট অনুযায়ী নিহত ব্যক্তির ক্ষতচিহ্নগুলো ঠিক 2 দিন আগে নিহত রায়ানের মতোই, অর্থাৎ তাদের ছোট শহরে খুব সম্ভবত একজন সিরিয়াল কিলার ঘুরে বেড়াচ্ছে। ওয়ান্ডা ভীষণ ভয় পেয়ে গেল। সে বুঝতে পারল পুলিশ যে কোনো মুহূর্তেই তাকে খুঁজে বের করে ফেলতে পারে। সারা রাত দুশ্চিন্তায় তার ঘুম হলো না। ওয়ান্ডা খুবই নার্ভাস, কারণ পুলিশ যে কোনো সময় তাকে ধরে ফেলতে পারে। এর আগে অফিস থেকে ফেরার পথে ওয়ান্ডা ক্লেয়ের স্টুডিওতে গিয়েছিল। ভেবেছিল হয়তো ক্লেয়ের সাথে কিছু মুহূর্ত কাটাবে, কিন্তু সেখানে গিয়ে দেখল সোনালী চুলের মেয়েটিও সেখানে আছে। ক্লে ব্যাখ্যা করল যে মেয়েটি একটি বাড়ি পছন্দ করেছে এবং সেটি সাজানোর কাজ সে ক্লেকে দিয়েছে। এরপর মেয়েটি নিজেই যোগ করল যে সে যে বাড়িটি পছন্দ করেছে সেটি আসলে ওয়ান্ডারই বাড়ি। কথাটি শুনে ওয়ান্ডার রাগে গা জ্বলে উঠল। যে মেয়েটি স্কুলে তাকে হেনস্থা করেছে সে এখন তার বাড়িও কেড়ে নিতে চাইছে এবং তাকে গৃহহীন করে দিতে চায়। নিজের গাড়ির হেডলাইট জ্বলে উঠল। ওয়ান্ডা বাড়ি ফেরার চিন্তা করছিল, কিন্তু পাশেই মেয়েটির গাড়ি দেখতে পেয়ে তার মাথায় একটি দারুণ বুদ্ধি এলো। 1 ঘন্টা পর ক্লে এবং মেয়েটি কাজের কথা শেষ করে স্টুডিও থেকে বেরিয়ে এলো। ক্লে সবার আগে চলে গেল, কিন্তু মেয়েটির গাড়িটি একটু দূরে ছিল। গাড়ির কাছে পৌঁছানোর পর মেয়েটি দেখল যে তার গাড়ির টায়ার কে যেন ফুটো করে দিয়েছে, কিন্তু ততক্ষণে ক্লে চলে গেছে। আর এই টায়ারের হাওয়া যে ওয়ান্ডাই ছেড়ে দিয়েছে তা বলার অপেক্ষা রাখে না। এর চেয়েও বড় কথা হলো মেয়েটি ভুল করে তার মোবাইল ফোনটি ক্লের স্টুডিওতেই ফেলে এসেছে। ওয়ান্ডা নিজের গাড়ি থেকে নেমে এলো এবং বলল যেহেতু জায়গাটি নির্জন তাই সে তাকে গন্তব্যে পৌঁছে দিতে পারে। মেয়েটির আর কোনো উপায় ছিল না, তাই সে ওয়ান্ডার গাড়িতে উঠতে বাধ্য হলো। ফেরার পথে ওয়ান্ডা কিছুটা নম্র স্বরে প্রস্তাব দিল যে মেয়েটি বাড়ি কিনতে চাইলে কোনো সমস্যা নেই, তবে দামটা একটু বাড়াতে হবে। মেয়েটি রাজি হয়ে গেল এবং বলল ওয়ান্ডা যদি বিক্রি করতে চায় তবে সব ঠিক হয়ে যাবে। ওয়ান্ডার ঠিক এই কথাটিই প্রয়োজন ছিল। সে বলল আলোচনার জন্য মেয়েটিকে আজই তার বাড়িতে যেতে হবে। গাড়ি গন্তব্যে পৌঁছলে ওয়ান্ডা গাড়ি ধোয়ার নাম করে মেয়েটিকে বাড়ির পেছনের অন্ধকার আর স্যাঁতস্যাঁতে স্টোর রুমে নিয়ে গেল। সেখানে মেয়েটি আচমকা হামলা করল, কিন্তু ওয়ান্ডাটাকে কোমর জড়িয়ে ধরে আটকে ফেলল। মেয়েটি নিজের ওজনের সুবিধা নিয়ে ওয়ান্ডাকে পেছনের দিকে ফেলে দিল এবং ওয়ান্ডার হাত থেকে ছুরিটি পড়ে গেল। দুজন মিলে ধস্তাধস্তি শুরু করলো, কিন্তু ওয়ান্ডা যেমনই ছুরিটি হাতে পেল মেয়েটি দৌড়ে স্টোর রুম থেকে পালিয়ে গেল। মেয়েটি সারা রাত বন্দী ছিল। আজ আবার তাকে সামনে পেয়ে মেয়েটি চিৎকার করে বলল ওয়ান্ডা যা করছে তা হলো অপহরণ, এটা অপরাধ এবং এর জন্য তাকে জেলে যেতে হবে। কিন্তু ওয়ান্ডা শান্তভাবে উত্তর দিল, না না না, ভুল বলছো, একে বলে খুন। মেয়েটি বুঝতে পারছিল না তাদের মধ্যে ঠিক কী এমন শত্রুতা ছিল, কিন্তু তার পরের কথাটি বলার আগেই ওয়ান্ডা তার মুখ চেপে ধরল। ওয়ান্ডা এখনই তাকে মারতে চাইল না। আগের দুটি অভিজ্ঞতায় সে শিখেছে যে এবার যদি তাকে বাঁচতে হয় তবে আগে থেকেই সব প্রমাণ মুছে ফেলার উপায় খুঁজে বের করতে হবে। আর সবচেয়ে বড় কথা, এই ঘটনাটিকে সে ব্যবহার করবে একজন সত্যিকারের জার্নালিস্ট হিসাবে নিজের ক্যারিয়ার করার কাছে। 3 দিন পার হয়ে গেল। ওয়ান্ডা বসের কাছে গিয়ে বলল যে সে হত্যার 3য় ভুক্তভোগীকে খুঁজে পেয়েছে। বস জেফকে ডাকার জন্য হাত বাড়াতেই ওয়ান্ডা দ্রুত বলে উঠল যদি পত্রিকা এই এক্সক্লুসিভ স্টোরিটা পেতে চায় তবে ওয়ান্ডাকে ইন্টার্ন রিপোর্টার হিসেবে প্রমোশন দিতে হবে এবং এই প্রতিবেদনের সমস্ত দায়িত্ব শুধু তার ওপরই থাকবে। বস ওয়ান্ডা কিছুটা ভেবেচিন্তে রাজি হলেন, তবে শর্ত একটাই, ওয়ান্ডা যে তথ্য দেবে তা যেন অবশ্যই সত্যি হয়। এদিকে একই সময় ডিটেকটিভ ব্ল্যাক বা ছোট ব্ল্যাক বারের সিসিটিভি ফুটেজগুলো সংগ্রহ করে ফেলল। সে পুরো সকালটা ফুটেজ দেখে বুঝতে পারল যে ওয়ান্ডা নামের মেয়েটি রাত 11:30টার দিকে বার থেকে বেরিয়েছিল আর রায়ানের মৃত্যুর সময় ছিল রাত 12টার কাছাকাছি। সহজ কথায় ওয়ান্ডা মিথ্যে বলে
বলেছিল। তার হাতে খুনের জন্য পর্যাপ্ত সময় ছিল। এদিকে ওয়ান্ডা ইতিমধ্যে সোনালী চুলের মেয়েটি প্রেমিক রিচ বয় বা ধনীর খোঁজ পেয়ে গেছে। সে নিজেকে পত্রিকা অফিসের সাংবাদিক পরিচয় দিয়ে বলল যে সে মাত্রই জানতে পেরেছে সোনালী চুলের মেয়েটি নিখোঁজ হয়েছে এবং প্রয়োজনে সে বিনা পারিশ্রমিকে একটি নিখোঁজ বিজ্ঞপ্তি ছাপিয়ে দিতে পারে। রিচ বয় কৃতজ্ঞতা জানালো এবং ওয়ান্ডাকে ভেতরে ডেকে নিয়ে মেয়েটির সম্পর্কে কিছু কথা বলল। ওয়ান্ডার নিখোঁজ বিজ্ঞপ্তি ছাপানোর জন্য মেয়েটির একটি ছবি চাইল। রিচ বয় যখন ছবি খুঁজতে গেল, ওয়ান্ডা দেখল তার মোবাইল ফোনটি লক করা নেই। ফোনটা হাতে নিয়ে সে এমন এক গোপন সত্য জানতে পারল যা তার ধারণার বাইরে ছিল। গ্যারেজের আলো জ্বলে উঠল। ওয়ান্ডা ছুরি বের করে সরাসরি মেয়েটির গলার কাছে ধরল। সে আজই বুঝতে পারল যে এতদিন সে যা দেখেছিল তার পুরোটাই ছিল একটা সাজানো মিথ্যে। বিকেলে রিচ বয়ের মোবাইল চেক করে সে দেখেছে বাইরে থেকে চাকচিক্যময় জীবন দেখানো সোনালী চুলের মেয়েটি আসলে বছরের পর বছর ধরে তার প্রেমিকের মানসিক অত্যাচারের শিকার হয়েছে এবং আড়ালে সে একটা অবলা কুকুরের মতো জীবন কাটাত। মেয়েটির কান্নাকাটি দেখে ওয়ান্ডা একদম হকচকিয়ে গেল। He's a fucking monster! ওদিকে 2 দিন ধরে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরে ডিটেকটিভ ব্ল্যাক নিশ্চিত হলো যে ওয়ান্ডা যাদের নাম বলেছিল তাদের কোনো অস্তিত্বই নেই। ঘটনাক্রমে সে পত্রিকার নতুন খবরটি দেখল এবং বুঝতে পারল যে বারে সেদিন উপস্থিত থাকা সেই সোনালী চুলের মেয়েটিও এখন নিখোঁজ। আর সবশেষে বার থেকে বের হওয়ার আগে ওয়ান্ডা ও সেই মেয়ের মধ্যে ঝগড়াও হয়েছিল। ব্ল্যাক পুলিশ প্রধানের কাছে গিয়ে তার অনুসন্ধানের ফলাফল তুলে ধরল। ওয়ান্ডা নামের মেয়েটি আসলে একজন প্রতারক। সে বারে থাকার সময় নিয়ে মিথ্যে বলেছে এবং খুব সম্ভবত সে মেয়েটিকে অপহরণ করেছে কিংবা মেরেই ফেলেছে। পুলিশ প্রধান ব্ল্যাকের কাছে প্রমাণ চাইলেন। ব্ল্যাকের কাছে আপাতত শক্ত কোনো প্রমাণ নেই, তবে সে আত্মবিশ্বাসী যে খুব দ্রুতই সে কেসটি সমাধান করে ফেলবে। এমন সময় ওয়ান্ডার দরজায় কড়া নাড়ার শব্দ হলো। দরজায় দাঁড়িয়ে পিট। ওয়ান্ডা আজ অফিসে যায়নি, তাই বস পিটকে পাঠিয়েছেন খোঁজ নিতে যে নিখোঁজ কেসটার তদন্ত কত দূরে গিয়েছে। ওয়ান্ডা দায়সারাভাবে পিটকে কিছু বলে বিদায় করার চেষ্টা করল এবং বলল কোনো সূত্র পাওয়া মাত্রই সে অফিসে এসে প্রতিবেদন লিখবে। ঠিক সেই মুহূর্তে ঘর থেকে প্লেট ভাঙার আওয়াজ এলো। ওয়ান্ডা দরজা বন্ধ করতে গেলে পিট জিজ্ঞেস করল ভেতরে কে আছে। ওয়ান্ডা মাথা নেড়ে বলল কেউ নেই। পিট কিছুটা অস্বস্তি নিয়ে হেসে ফেলল। সে ভেবেছে ওয়ান্ডার নিশ্চয়ই কোনো প্রেমিক আছে। সে তো আসলে ওয়ান্ডাকে দেখতেই এসেছিল, কিন্তু যেহেতু ওয়ান্ডার প্রেমিক আছে বলে সে ধরে নিয়েছে, তাই সে হতাশ হয়েই চলে গেল। রান্নাঘরে গিয়ে দেখে মেয়েটি ভুলবশত প্লেট ভেঙে ফেলেছে। ওয়ান্ডা ঝাড়ু হাতে নিয়ে ভাঙা কাঁচ পরিষ্কার করতে গেলে মেয়েটি আচমকা তার উপর হামলা চালাল এবং ওয়ান্ডার হাতে সামান্য ক্ষত করল। ওয়ান্ডা পিছু হটে দরজার পেছনে লুকিয়ে পড়ল। মেয়েটি চিৎকার করে বলল পুলিশ খুব দ্রুতই এখানে চলে আসবে এবং তখন ওয়ান্ডা আর বাঁচতে পারবে না। মেয়েটির এই বেপরোয়া আচরণ দেখে ওয়ান্ডা ঝাড়ুর লাঠি দিয়ে তাকে বাড়ি মেরে অজ্ঞান করে দিল। কিন্তু অজ্ঞান হওয়ার পর সে লক্ষ্য করল মেয়েটির প্যান্টে রক্তের দাগ। ওয়ান্ডা এবারও তাকে মারতে পারল না, বরং করুণা করে মেয়েটিকে গোসল করার সুযোগ দিল। শান্ত হওয়ার পর মেয়েটি নিজের চুল সরিয়ে গলায় পুরনো একটি ক্ষতের চিহ্ন দেখালো। সে বলল গতবার যখন সে সম্পর্ক ভাঙার কথা বলেছিল তখন রিচ বয় তাকে ভাঙা কাঁচ দিয়ে আঘাত করেছিল। ক্ষতটি ধমনীর এত কাছে ছিল যে হাসপাতালে পৌঁছতে আরও 5 মিনিট দেরি হলে মেয়েটি মারা যেত। ওয়ান্ডা চুপচাপ সব শুনছিল। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ এলো। ক্লে তাকে দুপুরের খাবারের দাওয়াত দিয়েছে। ওয়ান্ডা মেয়েটিকে বেঁধে রেখে ক্লেয়ের স্টুডিওতে চলে গেল। সেখানে গিয়ে সে কোনো কথা না বাড়িয়ে ক্লেয়ের সাথে শারীরিক সম্পর্কে জড়িয়ে পড়ল। এরপর যখন ক্লে গোসল করতে গেল, ওয়ান্ডা ক্লেয়ের কম্পিউটার থেকে সেই ভিডিওটা চুরি করল যেখানে দেখা যাচ্ছিল ওয়ান্ডা নিজের টায়ারের হাওয়া ছেড়েছিল। প্রমাণ পাওয়া গেল যে ওয়ান্ডা গোয়েন্দাদের নজরদারির ব্যাপারে বেশ দক্ষ। ব্ল্যাক ভিডিওটি খুঁজতে ক্লেয়ের কাছেই এসেছিল, কিন্তু তার পৌঁছানোর আগেই ওয়ান্ডা ভিডিও সহ সেখান থেকে চলে এসেছে। আজ শহরে মেয়েটির খোঁজে একটি সমাবেশ হচ্ছিল। ওয়ান্ডা পিটকে নিয়ে সেখানে গেল, কিন্তু দরজায় পা রাখতেই রিচ বয় তাকে জাপটে ধরল। সে মেয়েটির বান্ধবীর কাছ থেকে জেনে গেছে যে স্কুলে মেয়েটি ওয়ান্ডাকে বুলিং করত। রিচ বয় তাকে জিজ্ঞেস করল সে তার প্রেমিকাকে অপহরণ করেছে কিনা। ওয়ান্ডা ভয়ে কেঁপে উঠল। ভাগ্য ভালো যে পিট এসে পড়ে তাকে উদ্ধার করল। রিচ বয় রেগে মেগে সমাবেশ থেকে বেরিয়ে গেল। ওয়ান্ডা পিটকে ইন্টারভিউ নেওয়ার দায়িত্ব দিয়ে সমাবেশ থেকে বেরিয়ে এলো। সে ভাবল রিচ বয় যদি পুলিশকে সব বলে দেয় তাহলে তার আগের দুটো কেসও ফাঁস হয়ে যেতে পারে। লোকটা যে ভালো নয় এটা তো সে আগেই জেনেছে, তাই চিরতরে ঝামেলা মেটানোর জন্য তাকে সরিয়ে দেওয়াই বুদ্ধিমানের কাজ হবে। জেফের হঠাৎ আবির্ভাবে ওয়ান্ডা অপ্রস্তুত হয়ে পড়ল। যতই সে দ্রুত চিন্তা করুক, এই পরিস্থিতিতে কি বলে ব্যাখ্যা দেবে তা বুঝতে পারছিল না। ওয়ান্ডা চিৎকার করে জেফকে দাঁড়াতে বলল, কিন্তু জেফ সাইকেলে প্যাডেল চাপিয়ে দ্রুত বেরিয়ে গেল। ওয়ান্ডা তার পিছু নিল, কারণ জেফকে থামাতে তাকে হবেই, নতুবা বিপদ। আকাশ ভেঙে অঝোর বৃষ্টি শুরু হলো। আজকের এই হত্যাকাণ্ডটা ছিল পুরোপুরি আকস্মিক। ওয়ান্ডা জেফকে পছন্দ করত না ঠিকই, কিন্তু জেফ কোনো খারাপ লোক ছিল না, আর এটা তার খুনের সেই প্রাথমিক উদ্দেশ্যের সাথে একেবারেই মেলে না। ঠিক তখনই তার ফোনে একটা মেসেজ ভাইব্রেট করলো। ওয়ান্ডা ফোনটা খুলে দেখল মেসেজটি রিচ বয়ের কাছ থেকে এসেছে। মেসেজে রিচ বয় হুমকি দিয়েছে যে সে ওয়ান্ডার বাসায় গিয়ে তাকে উচিত শিক্ষা
দেবে। এই কথাটা শোনা মাত্রই ওয়ান্ডার মাথায় একটি চমৎকার বুদ্ধি খেলে গেল। সে গোল্ডেন হেয়ার বা সোনালী চুলের মেয়েটিকে মনে করিয়ে দিল যে ওরকম একজন মানুষের সাথে সংসার করা আর জীবন্ত নরকে বাস করা একই কথা। ঘরোয়া সহিংসতা বা মারধরের ঘটনা জীবনে একবার শুরু হলে তার শেষ থাকে না। ওয়ান্ডা তাকে বলল এখন পালানোর সবচেয়ে বড় সুযোগ এটাই এবং এর দ্বিতীয় কোনো সুযোগ সে পাবে না। পরিস্থিতি বিবেচনা করে মেয়েটি অবশেষে রাজি হলো। ওয়ান্ডা আসার পথেই সবকিছু সাজিয়ে রেখেছিল। সে ঠিক করলো মেয়েটি কেবল রিচ বয়ের হাত দিয়ে ছুরিটি ধরাবে যেন তাতে তার আঙুলের ছাপ লেগে যায়। এরপর ওয়ান্ডা পুলিশকে ফোন করবে। এখন যেহেতু পুরো শহর জানে যে মেয়েটি অপহৃত হয়েছে আর সেই সাথে তার গলায় পুরনো সেই ক্ষতের দাগও আছে, তাই রিচ বয়ের পক্ষে নিজের নির্দোষিতা প্রমাণ করা অসম্ভব হবে। আধা ঘন্টা পর ডিটেকটিভ ব্ল্যাক দরজার বেল বাজালো, কিন্তু অনেকক্ষণ ধরে কেউ দরজা খুলল না। সে বাড়ির পেছনের আঙিনায় গিয়ে ভেতর ঢোকার চেষ্টা করলো, কিন্তু তখনই তার ঊর্ধ্বতন কর্মকর্তা এসে তাকে থামিয়ে দিলেন। তাদের কাছে সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা নেই, তাই একজন পুলিশ কর্মকর্তা হিসেবে তারা চাইলেই কারো বাড়িতে এভাবে জোর করে ঢুকতে পারেন না। ব্ল্যাক হতাশ হয়ে দীর্ঘশ্বাস ফেলল এবং বাধ্য হয়ে পিছু হটতে হলো। এদিকে ওয়ান্ডা ততক্ষণে গাড়ি চালিয়ে মেয়েটিকে নিয়ে রিচ বয়ের নতুন সাজানো সেই ভিলা বা আলিশান বাড়িতে নিয়ে এসেছে। ওয়ান্ডা খুব নিখুঁতভাবে সব গুছিয়ে রাখল। আসার পথে সে একটি পাবলিক ফোন থেকে রিচ বয়কে ফোন করেছিল এবং ভয়েস চেঞ্জার ব্যবহার করে বলেছিল যে মেয়েটিকে পাওয়া গেছে এবং সে তাদের সেই নতুন ভালোবাসা নিরেই আছে। খবরটি শোনার সাথে সাথে রিচ বয় পাগলের মতো সেই ভিলার দিকে ছুটে এলো। ওয়ান্ডা একটু দূরে লুকিয়ে সব দেখছিল। রিচ বয় ভেতরে ঢুকলো এবং ছুরি থেকে ছুরিটি তুলে নিল। সে মেয়েটির হাতের বাঁধন কাটার সময় রাগের মাথায় জিজ্ঞেস করল সে কি অপহরণকারীর মুখ দেখেছে কিনা। মেয়েটি বলল সে জানে না, কারণ লোকটির মুখে মুখোশ ছিল। রিচ বয় প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে মেয়েটিকে আবার জেরা করতে লাগলো যে অপহরণকারীরা তার সাথে কোনো খারাপ আচরণ করেছে কিনা। চোখের সামনে এমন দৃশ্য দেখে ওয়ান্ডা একদম হতভম্ব হয়ে গেল। সে ঠিক করতে পারছিল না এখন তার সামনে আসা উচিত কিনা। যদি বের হয় তবে মেয়েটিকে যে সে অপহরণ করেছিল সেই অপরাধ ফাঁস হয়ে যাবে, আর যদি না বের হয় তবে রিচ বয় হয়তো মেয়েটিকে গলা টিপে মেরে ফেলবে। অনেক দ্বিধাদ্বন্দ্বের পর ওয়ান্ডা লুকিয়ে থাকতে পারল না। সে সামনে বেরিয়ে এলো। ওয়ান্ডাকে হঠাৎ দেখে রিচ বয় চমকে গিয়ে কয়েক ধাপ পিছিয়ে গেল এবং জিজ্ঞেস করল সে এখানে কি করছে। ওয়ান্ডা কিছু বলার আগেই মেয়েটি কর্কশ স্বরে রিচ বয়কে জানিয়ে দিল যে সে এই অত্যাচার আর সহ্য করতে পারছে না এবং এখনই তার সাথে সব সম্পর্ক শেষ। এ কথা শোনার সাথে সাথে রিচ বয়ের আচরণ পুরোপুরি বদলে গেল। সে বিনয়ের ভান করে মাফ চাইতে শুরু করলো এবং বলল যে যা হয়েছে তার রাগের মাথায় হয়েছে। আসলে সে মেয়েটিকে খুব ভালোবাসে। সে বলতে লাগলো এই বাড়িটা সে কেবল মেয়েটির পছন্দের কথা ভেবেই সাজিয়েছে। কথা বলতে বলতে সে বারান্দার রেলিংয়ের উপর উঠে হুমকি দিতে লাগলো যে মেয়েটি যদি তাকে মাফ না করে তবে সে এখনই ওপর থেকে নিচে ঝাঁপ দেবে। রিচ বয়ের মাথা গিয়ে লাগলো শক্ত ইটের উপর, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হলো। পুলিশ দল ঘটনাস্থলে পৌঁছালো। ডিটেকটিভ ব্ল্যাক ওপরের দিকে তাকিয়ে দেখল ওয়ান্ডার চোখে মুখে প্রচণ্ড ভয়ের ছাপ। দুজনকে থানায় নিয়ে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হলো। মেয়েটি দ্বিধায় ছিল সত্য বলবে কিনা। ওয়ান্ডা তুলনামূলক বেশি আতঙ্কিত ছিল। সে বলল কিছুক্ষণ আগেই সে রিচ বয়ের কাছ থেকে হুমকি পাওয়ার মেসেজ পেয়েছিল, তাই সে তাদের নির্মাণাধীন বাড়িতে ছুটে এসেছিল। সেখানে এসে দেখে মেয়েটি বন্দী অবস্থায় আছে। সবকিছু ফাঁস হয়ে যাওয়ার ভয়ে রিচ বয় নাকি মেয়েটির সাথে করা অভিনয়ের মতো করে নাটকীয়ভাবে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত পা পিছলে নিচে পড়ে গেছে। ব্ল্যাক ছুরির ছবিটা বের করে মেয়েটিকে জিজ্ঞেস করল সে কি এটা চেনে। মেয়েটি কিছুক্ষণ চুপ থেকে বলল রিচ বয় এই ছুরি দিয়েই তাকে ভয় দেখাতো। এরপর ব্ল্যাক ওয়ান্ডাকে জেরা শুরু করলো। ওয়ান্ডার উত্তরগুলো ছিল অস্পষ্ট। সে বলল সে মনে হয় রিচ বয়কে এই ছুরি দিয়ে মেয়েটিকে ভয় দেখাতে দেখেছে, তবে সে নিশ্চিত নয়। ব্ল্যাক বলল সে যতদূর জানে ওয়ান্ডার বাবা একজন কাঠ মিস্ত্রি ছিলেন, আর এই ছুরিটি কোনো সাধারণ ফলের ছুরি নয়, এটি কাঠের কাজের জন্য বিশেষ কার্ভিং নাইফ। রিচ বয় তো কাঠ মিস্ত্রি ছিল না, তাহলে তার কাছে এই ছুরি এলো কোত্থেকে? এই প্রশ্নের জবাবে ওয়ান্ডা চুপ থাকলো। ব্ল্যাক তার জেরার ধার আরও বাড়িয়ে দিয়ে বলল ওয়ান্ডার মা ছোটবেলায় মারা গেছেন, আর কিছুদিন আগে তার বাবাও মারা গেছেন। নিঃসন্দেহে ওয়ান্ডার জীবনটা ভীষণ একাকী। তাই স্কুলের পুরনো সেই অত্যাচারী মেয়েটিকে যখন সে দেখল যে আবার তার বাবার শেষ স্মৃতিটুকুও কেড়ে নিতে চাইছে, তখন ওয়ান্ডা তার উপর প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল। ব্ল্যাকের এই কথায় পুলিশ প্রধান বাধা দিলেন। তিনি জানতে চাইলেন কেন ব্ল্যাক তার জেরায় বিঘ্ন ঘটাচ্ছে। তিনি বললেন ওয়ান্ডা এখানে এসেছে সাহায্য করতে, সে কোনো সন্দেহভাজন আসামি নয়। সবচেয়ে বড় কথা, ওয়ান্ডা পত্রিকা অফিসের জার্নালিস্ট। সে যদি উল্টাপাল্টা কিছু লিখে দেয় তবে কেবল ব্ল্যাক নয়, পুরো পুলিশ বিভাগের কর্মকর্তাদের শাস্তি পেতে হবে। ব্ল্যাক তার অবস্থানে অনড় থেকে দাবি করল যে তার ধারণা ওয়ান্ডাই খুনি। পুলিশ এসব কথা শুনতে নারাজ। পুলিশের কাছে প্রমাণের গুরুত্ব সবচেয়ে বেশি। তিনি ব্ল্যাককে 1 সপ্তাহের ছুটিতে বাড়িতে পাঠিয়ে দিলেন এবং এই কেস থেকে দূরে থাকতে বললেন। ওয়ান্ডা কোনো ঝামেলা ছাড়াই থানা থেকে বেরিয়ে এলো। সেই রাতে বিপদ থেকে মুক্তি পাওয়ার আনন্দে দুজন মিলে বারে আগোষণ করতে গেল, কিন্তু তারা জানতো না জেদি ব্ল্যাক এখনো হাল ছাড়েনি। সে গোপনে ওয়ান্ডার বাড়িতে ঢুকে পড়েছে। টর্চ জেলে সে ওয়ান্ডার বেডরুমে পা রাখল।
কিছুক্ষণ তল্লাশির পর ডয়ারের ভেতর থেকে ব্ল্যাক একটি ইউএসবি ড্রাইভ খুঁজে পেল। এই ড্রাইভেই ছিল সেই ভিডিও যা ওয়ান্ডা ক্লেয়ের স্টুডিও থেকে চুরি করেছিল। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছিল যে ওয়ান্ডা নিজেই নিজের টায়ারের হাওয়া ছেড়েছে, কিন্তু দুর্ভাগ্যবশত ব্ল্যাকের কাছে কোনো সার্চ ওয়ারেন্ট বা তল্লাশি পরোয়ানা ছিল না। তাই এই ভিডিওটিকে আইনি আদালতে বৈধ প্রমাণ হিসেবে কোনোভাবেই কাজে লাগানো সম্ভব নয়। সারারাত ভেবেচিন্তে ব্ল্যাক ওয়ান্ডার জন্য একটা ফাঁদ পাতার পরিকল্পনা করল। পরদিন ওয়ান্ডা আবার ক্লেয়ের স্টুডিওতে গেল এবং ঘুরিয়ে ফিরিয়ে ক্লেকে জিজ্ঞেস করল যে পুলিশ এসেছিল কিনা। ক্লেয়ের কথাবার্তা ছিল বেশ অস্পষ্ট, বোঝাই যাচ্ছিল সে কিছু একটা লুকাচ্ছে। ওয়ান্ডা সরাসরি বিষয়টি উত্থাপন করে ক্লেকে বলল তাদের সম্পর্কের খাতিরে সে যেন পুলিশের কাছে একটি মিথ্যা সাক্ষী দেয়। কিন্তু ওয়ান্ডা অবাক হয়ে দেখল ক্লে উল্টো একটি চুক্তিপত্র বের করল। সেখানে লেখা আছে ওয়ান্ডাকে তার বাবার এই স্টুডিওটি বিনা শর্তে বা বিনামূল্যে তার নামে লিখে দিতে হবে। ওয়ান্ডা নিজের কানকে বিশ্বাস করতে পারছিল না। সে ভাবতেই পারেনি ক্লে এমন মানুষ হতে পারে, কিন্তু এই মুহূর্তে তার হাতে কোনো বিকল্প নেই। তাই সে বাধ্য হয়ে সেই চুক্তিপত্রে সই করে দিল। ঘটনাটি ওয়ান্ডাকে ভীষণ কষ্ট দিল। সে ভেবেছিল ক্লে অন্তত তাকে নিঃস্বার্থভাবে সাহায্য করবে। হঠাৎ বাইরের দরজায় বেল বাজার শব্দ হলো। ওয়ান্ডা দরজা খুলতেই দেখল দাঁড়িয়ে আছে পিট। সে আগের মতোই একই কথা বলল। ওয়ান্ডা আজ অফিসে যায়নি, তাই বস তাকে পাঠিয়েছেন খোঁজ নিতে যে কেসটির তদন্ত কত দূরে গিয়েছে। ওয়ান্ডা দেখল পিট মিথ্যে বলছে, কারণ বস এত দয়ালু নন। সে পিটকে জিজ্ঞেস করল সে কি ওয়ান্ডার জন্য চিন্তা করছে। ঘরের ভেতরকার পরিবেশটা মুহূর্তেই বদলে গেল। এক অদ্ভুত টান অনুভূত হতে লাগলো। মুহূর্তের মধ্যে দুজন চুম্বনে জড়িয়ে পড়ল এবং ঘরের দরজা থেকে শুরু করে বেডরুম পর্যন্ত তাদের এই ঘনিষ্ঠতা চলল। তবে আনন্দের এই মুহূর্তগুলো ছিল খুব ক্ষণস্থায়ী। পরদিন সকালে এক মেসেজের শব্দে তাদের ঘুম ভেঙে গেল। ওয়ান্ডা মেসেজটি দেখেই বুঝতে পারল ফোনটির শেষ নম্বরগুলো তার পরিচিত। মেসেজে ছিল তার সেই ছুরিটির একটি ছবি, যা তাকে সাথে সাথেই ডিটেকটিভ ব্ল্যাকের কথা মনে করিয়ে দিল। ওয়ান্ডার মুখের হাসি সাথে সাথেই মিলিয়ে গেল। পিট ঘুম থেকে উঠে কাপড় পরা শুরু করল। এদিকে ওয়ান্ডা নিজেকে শান্ত রাখার ভান করে পানি খেল। পিট প্যান্ট পরে আবার ফোনটা খুলে ছবিটা দেখে বলল যে সে এই ছুরিটা আগেও কোথাও দেখেছে। ওয়ান্ডা নিজেকে সামলে নিয়ে ব্যাখ্যা করার চেষ্টা করল যে দুটো ছুরি দেখতে একই রকম হতে পারে, তার মানে এই নয় যে দুটো একই ছুরি। পিট তখন প্রশ্ন করল যদি শুধু দেখতেই একই হয় তবে তোমার ছুরিটা এখন কোথায়। বেশ কয়েক সেকেন্ড নীরব থাকার পর ওয়ান্ডা উত্তর দিল এটি রান্নাঘরে আছে। পিট দ্রুত সিঁড়ি দিয়ে নিচে নেমে গেল এবং রান্নাঘরে তন্ন তন্ন করে খুঁজলেও ছুরিটা আর পেল না। ওয়ান্ডা দীর্ঘক্ষণ চুপ করে রইল। শেষে নিচের ভেতরের প্রবল আবেগ চেপে রেখে সে বলতে লাগলো এরা সবাই খারাপ মানুষ, এরা দস্যু, এদের পৃথিবীতে না থাকাই ভালো। কথাগুলো শেষ করেই সে পিটকে জড়িয়ে ধরল। ওয়ান্ডা বলতে লাগলো সে কোনো দানব নয়। পিট নিজেকে ছাড়িয়ে চলে যেতে চাইলে ওয়ান্ডা আবার তাকে পেছন থেকে জড়িয়ে ধরল। এভাবেই শেষ হলো সুইট পি বা সুইট ওয়ান্ডার প্রথম সিজন। আশা করা যায় খুব শীঘ্রই এর দ্বিতীয় সিজন আসবে। এই সিরিজটি সাধারণ কোনো প্রতিশোধের গল্প নয়। এর দেখার দৃষ্টিভঙ্গিটা বেশ অনন্য। বেশিরভাগ গল্পে দেখা যায় ছোটবেলার কোনো ভুক্তভোগী বড় হয়ে প্রতিশোধ নিচ্ছে, কিন্তু এখানে ওয়ান্ডা পুরোপুরি ভালো মানুষ নয়। তার অতীত এবং পরিস্থিতি অবশ্যই করুণ, কিন্তু সে মানুষের ভেতরের অন্ধকারকে কাজে লাগিয়ে নিজের খুনের ঘটনাগুলোকে যেভাবে যুক্তিসঙ্গত করার চেষ্টা করেছে তা মূলধারার নৈতিকতার সাথে সাংঘর্ষিক। তবে সে যে পুরোপুরি খারাপ তাও বলা যায় না, কারণ গোল্ডেন হেয়ারের মেয়েটি যখন তার প্রেমিকের হাতে নির্যাতনের শিকার হচ্ছিল তখন ওয়ান্ডা তার প্রতি করুণা বোধ করেছে এবং তাকে সেই নরক থেকে উদ্ধার করতে সাহায্য করেছে। সিরিজের মূল চরিত্রে অভিনয়ের স্তরগুলো খুব চমৎকার। ছোটখাটো গড়নের ওয়ান্ডাকে বাইরে থেকে দেখতে মিষ্টি মনে হলেও তার ভেতরটা যেন রক্তে ভেজা, এক অসাধারণ বৈপরীত্য। আমি সিরিজের পরবর্তী সিজন নিয়ে বেশ উৎসাহী। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আপনারা যদি এই সিজন নিয়ে বা পরবর্তী ভিডিও নিয়ে কিছু জানতে চান তবে আমাকে অবশ্যই জানাবেন। আমি আপনাদের বন্ধু। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিও মিস না হয়। পরবর্তী ভিডিওতে দেখা হবে।